দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রূপসী বাংলা টেলিভিশন থেকে আমি আলী আশরাফ আখন। আমাদের নিয়মিত টকশো, সেই টকশোর আজকের বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণের প্রত্যাশা। এই বিষয়ে আমার সাথে আজকে যুক্ত হয়েছেন সুদূর কক্সবাজার থেকে প্রশান্ত কুমার শীল, একজন শিক্ষাবিদ এবং লেখক। আজকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে। আমার সাথে যুক্ত হয়েছেন এদেশের প্রখ্যাত একজন ক্রাইম রিপোর্টার, যিনি দীর্ঘদিন ধরে ক্রাইম রিপোর্টিং এর সাথে জড়িত, সেই শামসুল হক দুরানি, সম্পাদক দৈনিক নওরোজ পত্রিকা। আমার সাথে আরো যুক্ত হয়েছেন শামসুল হুদা, বজ্রশক্তি পত্রিকার সম্পাদক। তারা প্রত্যেকের অবস্থানে নিজের একটি অবস্থান গড়ে তুলেছেন। আমরা আজকে তাদের নিয়ে কথা বলবো। এই সময়ের সবচেয়ে টক অফ দ্য টাউন যে বিষয়টা, অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণের প্রত্যাশা বিষয়ে। আমি প্রথমেই কথা বলতে চাই শামসুল হুদা ভাইয়ের সাথে, যিনি বজ্রশক্তি পত্রিকার সম্পাদক। আপনি যদি একটু বলেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এর কাছে জনগণের প্রত্যাশা কি হতে পারে, এই বিষয়ে আপনি একটু আমাকে ক্লিয়ার করেন। হুদা ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তবে তো লাইনে পাচ্ছেন না। আচ্ছা, প্রশান্ত কুমার শীল, আপনি একজন অধ্যাপক, একজন শিক্ষাবিদ এবং একজন লেখক। আমি আপনার কাছে প্রশ্ন করছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণের প্রত্যাশা, এই বিষয়ে আপনার বক্তব্যটা যদি উপস্থাপন করেন। ধন্যবাদ রূপসী বাংলা টিভিকে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি আপনাদের তরফ থেকে এবং দর্শক শ্রোতা তরফ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আসলে খুব ক্রান্তি লগ্নে আমরা পৌঁছিয়েছি। আমরা বেশ কিছুদিন একটা সংগ্রাম মুদ্রায় পেরিয়ে আজকে আমরা একটা জায়গায় আমরা এসেছি। এই জন্য দেশবাসী বহুদিনের যে আগ্রহ, তাদের যে দেশবাসীর যে আকাঙ্ক্ষার যে প্রতীক আমাদের ছাত্ররা, তরুণরা, যুবরা দেখিয়েছেন সমাজকে আলোকবর্তিকার মতন, সেটাতে আমরা অনেক বেশি সমাজকে হয়তোবা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। তবে এখানে একটা বিষয় বলে রাখি যে সেটা হচ্ছে গিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার, যেটা ক্রান্তিকালীন সরকার, যেটাকে আমরা বলি কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা ইন্টার্ম গভর্নমেন্ট, যেই নামেই রাখি না কেন, এটা একটা আপদকালীন সরকার আমরা বলতে পারি। এটা নির্দিষ্ট একটা এজেন্ডা বা সংস্কারের জন্য আমাদের ছাত্ররা যে দাবি ছিল, দীর্ঘদিনের যে দাবি, এবং সেই দাবিকে পরিপূরক করার জন্য যে সরকার, সেটা ছাড়া আমাদের যে বাংলাদেশে প্রায় 17 থেকে 18 কোটি মানুষ মুখিয়ে আছে যে আসলে যে সাধারণ যে দীর্ঘদিনের দুঃশাসন, দীর্ঘদিনের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, একটা অপশাসন এবং হচ্ছে গিয়ে সমাজে যে চরম অস্থিরতা বা বিশৃঙ্খলতা, এই বিষয়গুলোকে পাশ কেটিয়ে সমাজকে যে একটা আলোকবর্তিকা স্থানে নিয়ে যাওয়া এবং একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যাওয়া জন্য ছাত্ররা মাঠে নেমে আন্দোলন করেছে। এবং সে ফসল হিসেবে আসলে আমরা দেখেছি যে স্বৈরাচারী সরকারের পতন হতে, এবং সেখানে যে ছাত্ররা যে দুর্বল আন্দোলনের মধ্যে দিয়ে যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা দিয়েছেন, যেখানে যে আগামীতে তাদের মূল কাজ হচ্ছে গিয়ে একটা জনপ্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন দিয়ে জনগণের সরকারকে নির্বাচন করা। তো এক্ষেত্রে আমি জাস্ট কয়েকটা কথা বলবো। আসলে যারা আজকে যে আমাদের যে তত্ত্বাবধায়করা 17 জনের মতো যারা তত্ত্বাবধায়ক উপদেষ্টা হিসেবে আছেন, অনেকগুলো মন্ত্রণালয়ে তাদেরকে কিন্তু কাজ করতে হচ্ছে, খুব রাত দিন নিরলস পরিশ্রম করতে হবে। তাদেরকে ভুলে যাওয়া উচিত না। আসলে জনগণ, সারা 17 কোটি জনগণের ভাগ্য তাদের হাতে এবং তাদের লোকবল কিন্তু খুবই কম, যেখানে কিন্তু থামাই। কারণ এই যে আমরা অন্তর্বর্তীকালীন একটা সরকার দেখলাম, এখানে গঠন করা হয়েছে নতুন উপদেষ্টা পরিষদ। তাদের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আপনার সাথে আমি আরো একটু কথা বলবো। তার আগে আমি একটু কথা বলে আসি। আমাদের এই দেশের একজন প্রখ্যাত ক্রাইম রিপোর্টার, যিনি তার জীবনের
40 বছর ধরে ক্রাইমের সাথে জড়িত, এই অপরাধ বিষয়ক মানে সংবাদের সাথে জড়িত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের যিনি প্রতিষ্ঠাতা মহাসচিব, আমাদের নওরোজ পত্রিকার সম্পাদক জনাব শামসুল হক দুরানি। দুরানি ভাই, এই যে জনগণের প্রত্যাশা এই সরকারের কাছে, উপদেষ্টা পরিষদের কাছে, এই বিষয়ে আপনি যদি আমাকে একটু ক্লিয়ার করেন। আমাদের সাথে এই মাত্র যুক্ত হয়েছেন আমাদের আরেকজন সম্পাদক আফরোজা তালুকদার, উনি দৈনিক মানবতার কণ্ঠের সম্পাদক। আমরা তার কথা পরে শুনবো, কিন্তু আমি আগে শুনে আসি শামসুল হক দুরানি ভাই আপনার কাছ থেকে, প্লিজ। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ রূপসী বাংলা টিভিকে। আমরা আসলে এই যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে, আমাদের তো এটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, এটা ছাত্র জনতার একটা সম্মিলিত দাবি। কিন্তু আমি ব্যথিত করি যে এই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার 3 দিনের মধ্যে আজকে আমরা রাজপথে দেখি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মিছিল মিটিং হচ্ছে। আজকেও মানে সচিবালয়ের রাস্তা অবরোধ করে চাকরিচ্যুত পুলিশ কর্মচারীরা মিছিল করেছে তত্ত্বাবধায়ক সরকারের, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। একটু এটা তো আমাদের কিন্তু বসতে দিতে হবে এই লোকগুলো, এই সরকার তো না কথা নিতে চাইছিল, তাদেরকে সাথে তাদেরকে বুঝে ওঠার সময়টা তো দিতে হবে। এই সময়টুকু তাদেরকে প্রতিদিন প্রেস শুনলে সচিবালয় যেতে করলে বিক্ষোভ বিশৃঙ্খলাকে দাবি দেওয়া কেন যেত না, এটা মধ্যে লেখে যাতে করে কাজ করতে পারবে। আমার মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র। বাংলাদেশে শোষকের কবল থেকে মুক্ত হতে হবে। আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, যারা সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন তাদের প্রত্যাশা আমাদের আমাদের বিশ্বাস যে রাজনৈতিক দলগুলো যে সাফল্য দেখাতে পারবেন না, প্রতিষ্ঠা করতে পারবেন না, যারা দেশ পরিচালনা করছেন তারা সেই বিষয় পাবে। এই বিষয়টা হাতে তাদেরকে সবাই পাবে, তাদেরকে সবাই না দিয়ে আজকে শাহবাগ অবরোধ করা হবে, বিভিন্ন ভাবে আজকে ষড়যন্ত্র করা হবে দেশের বিরুদ্ধে। এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গাও হচ্ছে না, এখানে সবাই আমরা মিলেমিশে আছি এবং এই দেশটাকে আমরা করতে চাই। তাই আমি চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুযোগ দেওয়া হোক, দয়া করে যারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা এই মহৎ উদ্যোগকে নষ্ট করবেন না, এইটা আমার কামনা। ধন্যবাদ শামসুল হক দুরানি আপনাকে। আপনি আসলে যেভাবে বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করা উচিত এবং তারা যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই বিষয়টা আমরা সবাই শুনলাম। আমরা এখন একটু কথা বলতে চাই এই বিষয় নিয়ে আমাদের আরেকজন পত্রিকার সম্পাদক আফরোজা তালুকদার, সম্পাদক দৈনিক মানবতার কণ্ঠ। আচ্ছা আফরোজা তালুকদার, আপনি তো একজন সম্পাদক হিসেবে সার্বিক পরিস্থিতি আপনি কিভাবে উপলব্ধি করছেন এবং কিভাবে আপনি সেটাকে বর্ণনা করতে চান? প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণের প্রত্যাশা, এই জনগণের যে প্রত্যাশা সেটা কতটা এখানে আমরা প্রাপ্তি হব বা প্রাপ্তি হতে পারে, বা এর মধ্যে এই জনগণের সরকারের যে প্রাপ্তির জন্য
এই পর্যন্ত ছাত্র এবং জনতার যে আন্দোলন, এই সার্বিক বিষয়ে আপনি আপনার বক্তব্যটা উপস্থাপন করবেন ছোট্ট করে। ধন্যবাদ আপনাকে আমাকে আপনার সাথে যুক্ত করার জন্য। প্রথমে আমি বলতে চাই যে বর্তমান যে সরকার রিসেন্টলি যে সরকার এই যে দমনপীড়ন নীতি ছিল, এই স্বৈরতন্ত্রই যেখানে গণতন্ত্র না থাকলে সেই জনগণের কিন্তু একটা ছিল লাইনে মনে হয় খুব ডিস্টার্ব করতেছে, বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দুইবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনার ইয়েটা মিউট করে আবার আসেন আপনার লাইনে। আমি হেডফোনটা একটু পেছনে সুন্দর করে লাগান, হেডফোনটা ঠিক মতো লাগান, আমি কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছি না। আচ্ছা, হুদা ভাই, বজ্রশক্তি পত্রিকার সম্পাদক শামসুল হুদা, আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে সাংবাদিকদের বিষয়টা বা এই যে প্রেস ক্লাবের যে বিষয়টা, হ্যাঁ, অনেক সাংবাদিককে এখন প্রেস ক্লাবের সদস্য পদ বাতিল করা হয়েছে, অনেক সাংবাদিককে আপনার যারা একসময় সদস্য পদ বাতিল করেছিল বিএনপি পন্থী সাংবাদিকদের, এখন আওয়ামী পন্থী চাটুকার সাংবাদিক হিসেবে তাদের 50 জনের সদস্য পদ বাতিল করা হয়েছে। তো এই বিষয়ে যদি আপনি একটু বলেন শামসুল হুদা ভাই, প্লিজ, কারণ আপনি একটা পত্রিকার সম্পাদক, আপনি আপনার বক্তব্যটা আমরা একটু শুনতে চাই। আচ্ছা, আমি আগে আজকের যে মূল সাবজেক্টটা, ওই সাবজেক্টের উপরে একটু কথা বলে নেই। যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, এই বিষয়ে আমি একটু বলতে চাই যে আসলে এই সরকার তো আমাদের দেশে একটা সংক্ষিপ্ত সংগ্রামের মধ্যে সরকারের আমরা 90-এর গণ আন্দোলন দেখেছি, সেখানে ছাত্ররা আন্দোলন করেছিল, সেই আন্দোলনের সরকার পতন হয়েছিল। আমরা অনেক আশা করেছিলাম, বাংলাদেশের মানুষ অনেক আশা করেছিল দেশে গণতন্ত্র আসবে, মানুষের মুক্তি আসবে, কিন্তু সেই কাঙ্ক্ষিত মুক্তি কিন্তু আমরা পাইনি। এর পরে আবার এত বছর পরে, প্রায় 24 বছর পরে আর একটা, 34 বছর পরে আর একটা আন্দোলন হলো। তবে এটা ছাত্রদের সাথে জনতা সম্পৃক্ত হয়ে গিয়েছিল, ছাত্র জনতা সম্মিলিত ভাবে এক পর্যায়ে আন্দোলনটা সফল হলো। সরকার এখন এই সরকারের কাছে প্রত্যাশা, এখানে আন্দোলনটাই ছিল বৈষম্য বিরোধী, অর্থাৎ কোন রকমের বৈষম্য থাকবে না, সেটা কিন্তু এখানে কোন রকমের বৈষম্য। এখন আমরা প্রত্যাশা করি, আমরা চাই, আমরা এমন একটা কাঠামো, যে রাষ্ট্র কাঠামো কেউ ইচ্ছা করলে বৈষম্য তৈরি করতে পারে, অর্থাৎ আসলে সংস্কারের প্রয়োজন। সংস্কার কোথায়? সংস্কার, প্রশাসনিক সংস্কার, সর্বত্রই কিন্তু সংস্কার লাগে। কারণ আমাদের আছে এই সিস্টেমটা কিন্তু আলটিমেটলি একজন সৎ লোককে অসৎ করে বলবে, অসতের দিকে ধাবিত করে। ঠিক আছে, তাহলে সিস্টেমটা এমন ভাবে নিয়ে আসতে হবে যাতে একজন লোক চাইলেও সে অসতের দিকে, দুর্নীতির দিকে যেতে না পারে। সিস্টেমটা আলটিমেটলি প্রয়োজন হয়। আমরা জানি যে কোন রাজনৈতিক সরকার আসলে এই ধরনের করে না। আমাদের দেশে যে সিস্টেমটা চালু আছে, এটা কিন্তু আজকে থেকে না, 200 বছর আগে ব্রিটিশদের প্রবর্তিত। ব্রিটিশরা আমাদের শাসন করেছে, ওরা আমাদের শোষণ করেছে। আমাদেরকে শোষণ করার জন্য, জাতিকে, এক রাষ্ট্রকে শোষণ করার জন্য যত আচ্ছা, আমি বজ্রশক্তির সম্পাদক শামসুল হুদাকে একটু অফ রেখে আমি একটু
মানবতার কণ্ঠের সম্পাদক আপনার আফরোজা তালুকদার, আপনার কাছে আসতে চাই। আপনি যে কথা বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে সেই বৈষম্যের ছোট্ট আন্দোলন থেকে আন্দোলনটা বড় হয়ে গেল এবং সে বড় হওয়ার পরে আজকে যে পরিস্থিতি এবং দেশে যে অবস্থা, আমাদের নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, আপনি একজন সম্পাদক হিসেবে সার্বিক পরিস্থিতিটা কিভাবে মূল্যায়ন করছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আফরোজা তালুকদার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন আফরোজা আপা? উনি মনে হয় লাইনে নেই, মনে হয় উনি লাইনে নাই। তো উনি কথা বুঝতেছেন এবং কথা শুনছেও না। আচ্ছা, আমার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আপনি একটু কথা আমি আপনাকে একটু পরে আনতেছি লাইনে। আপনি একটু প্রশান্ত দার কথা বলি। হ্যাঁ, প্রশান্ত দা, আপনি একটু বলেন। হ্যাঁ, আসলে এখন যে যে পরিস্থিতি চলছে, আসলে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার যেটা বা অন্তর্বর্তীকালীন সরকার, আসলে তাদের সামনে অনেক বড় বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং চ্যালেঞ্জ গুলো খুবই পাহাড় সম চ্যালেঞ্জ। তো কয়েকটা চ্যালেঞ্জের কথা আমি বলি। ফার্স্ট যে চ্যালেঞ্জটা আজকে আমাদের মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব, তিনি অলরেডি ব্রিফ করেছেন মন্ত্রণালয়ে যে আসলে আমাদের বাংলাদেশকে যদি এই মুহূর্তে যদি এবং এই সরকারকে যদি আমরা সাস্টেইন করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে কিন্তু সুসম্পর্ক মেনটেন করতে হবে। কারণ আমরা জিওগ্রাফিক্যাল অ্যাটাচমেন্ট থেকে শুরু করে এভরিথিং আমাদের একটা বাইডিংস আছে বা লিমিটেশন আছে, এবং সেটাকে বাদ দিয়ে আসলে আমরা সবার সাথে যে ভালো সম্পর্ক সেটা আমাদেরকে এনশিওর করতে হবে যদি সরকারটাকে যদি আমরা সাস্টেইনেবল জায়গায় দিতে চাই। আরেকটা বিষয়, একটা কথা বলে রাখি, দেখেন আমাদের দীর্ঘদিন ধরে আমাদের মেট্রো রেল বন্ধ আছে, আমাদের বিভিন্ন প্রকল্পগুলোর আমরা পাচ্ছি না। এই যে বন্ধ থাকার ফলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রেভিনিউ যেটা রাজস্ব সেটা কিন্তু আমরা বঞ্চিত হচ্ছে। আমরা কিন্তু অলরেডি কিস্তির টাকায়, লোনের টাকায় কিন্তু আমরা বড় বড় প্রকল্প করে ফেলেছি, কিন্তু এই যে লুপস গুলো আছে, এই যে মেট্রো রেল থেকে শুরু করে যে যে প্রকল্পগুলো ইনঅপারেট অবস্থায় আছে, যে এগুলোকে টোল প্লাজায় আমরা এক সপ্তাহ ধরে কোনো টোলই পাইনি। এই যে আমরা যে পার ডে আমাদের যে লস গুলো হচ্ছে এবং আমাদের যে মাথার উপর ঋণের যে চড়াটা হয়ে যাচ্ছে, এবং ওভারঅল আমরা আরেকটা দেখেছি যে আজকে যে জিনিসটা খুব খুব আমি মনে করি আপনারা সবাই একমত হবেন যে বাংলাদেশ ব্যাংককে আন্ডারে যে অনেকগুলো ব্যাংক ক্লিনিক লাইনে যে ডেট ঘোষণা করা হয়েছে, যে অনেকগুলো ব্যাংকের অবস্থা যে খুবই ভয়াবহ। এখন এই সরকারকে জনগণের দাবির মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমরা গণজাগরণের মধ্য দিয়ে এস্টাবলিশমেন্ট করেছে। এখন আমাদের নৈতিক দায়িত্ব থাকবে আসলে এই সরকারটাকে সাস্টেইনেবিলিটির দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ এই সরকার ভালোভাবে রিফর্ম করা। মানে এই সরকার ভালো থাকবে, আমরা ভালো থাকবো। এই সরকার যদি কোনোভাবে যদি ফেলিওর হয়, তাহলে কিন্তু আমরা ভালো থাকার আর কোনো উপায় নেই। কারণ জনগণ যতদিন না পর্যন্ত দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে পারছি, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের পুরো দেশকে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানকে সুষ্ঠুভাবে না আনছি এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে একটা জনগণের ম্যান্ডেটশীল সরকারের হাতে তুলে না দিচ্ছি, আমি মনে করি এই সময়টা আছে আমাদের জন্য ক্রান্তিকাল, দেশের জন্য ক্রান্তিকাল, রাষ্ট্রের জন্য ক্রান্তিকাল, মানুষের জন্য ক্রান্তিকাল। এই ক্রান্তিকালীন সময়টাকে আমাদেরকে ধৈর্য, মেধা, প্রাজ্ঞতার সহিত থাকতে হবে। ইতিমধ্যে অনেকগুলো গোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শক্তি আমাদের দেশের ভিতরে এবং দেশের বাইরে বিভিন্ন শক্তি কিন্তু উৎপেতে আছে, যে যেভাবে হোক একটা অশান্তি সৃষ্টি করে আসলে করার জন্য। কারণ এই অশান্তিটা যদি আমরা শুরু হয়, আমার মনে হয় না ভালো কিছু আমরা পাবো। এটা রাষ্ট্রের জন্য যেমন ক্ষতিকর হবে, দেশের জন্য যেমন ক্ষতিকর হবে। আরেকটি কারণ আমি আপনাকে বলি, অশান্তির পেছনে আরেকটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে অতি সম্প্রতি আমরা শুনতে পাচ্ছি যে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, হিন্দুদের আপনার মন্দির ভাঙা হচ্ছে। আপনি তো এই ব্যাপারে একটু আমাদেরকে ক্লিয়ার করবেন যে আপনার এলাকায় কোনো মন্দির বা
কোনো বাড়ি ভাঙা হয়েছে কিনা বা হিন্দুদের বাড়িতে কোনো আক্রমণ চালানো হয়েছে কিনা, যে অস্বস্তিকর পরিবেশ তৈরি করার জন্য যেটা করা হচ্ছে, আপনি যদি একটু ক্লিয়ার করেন আপনার ওই এলাকায় কোনো কিছু ঘটেছে কিনা। আসলে দেখুন, যে আমরা সরকার পরিবর্তন হওয়ার পরপরই আমরা দেখেছি একটা সার্টেন পিরিয়ডের টাইমের মধ্যে কিন্তু দেশের আইন শৃঙ্খলা বাহিনী ইনঅপারেট, ইভেন এখনো পর্যন্ত ইনঅপারেট, একটা ভ্যাকুয়াম অবস্থার মধ্যে আমরা আছি। আপনারাও জানেন, সারা দেশে আমরা ডাকাতির খবর পাচ্ছি। একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য সবসময় কিন্তু একটা গোষ্ঠী উৎপেতে থাকে, এটা কিন্তু অস্বীকার করার, আমার মনে হয় আপনারা সবাই অস্বীকার করার মতো নেই। এখন কথা হচ্ছে কি, এই গোষ্ঠীরা কিন্তু বিভিন্ন ধরনের প্রলোভ সৃষ্টি করে বিভিন্ন সময় আমরা দেখেছি, যারা ভালনারেবল গোষ্ঠী যারা আছে, যে সমস্ত ভালনারেবল গোষ্ঠী, যে সমস্ত সাবস্টিকেটেড গোষ্ঠী, এদেরকে কিন্তু অ্যাটাক করার জন্য সবসময় উৎপেতে থাকে। তো আমরা দেখেছি এর ধারাবাহিকতা শুধু আজকের দিনে না, সংখ্যালঘুরা যে নির্যাতিত হয় এটা বাংলাদেশের 2024 সালের ঘটনা, এটা 1971 সাল থেকে না, 1947 সাল থেকে কিন্তু এই ট্রেন্ডটা চলে আসছে এই সাবকন্টিনেন্টে। এখন কথাটা হচ্ছে কি, আমাদের এই সময় আমরা দেখতে পাচ্ছি যে কিছু গুজব বের হয়ে গেছে। গুজবটা কিরকম, মানে এটা হচ্ছে ক্লাশ। আমার দেশে তো হিন্দু মুসলিম সকল ধর্মের সাথে আমাদের সহ অবস্থান, সকলেই পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সকলের মধ্যে আমরা দীর্ঘদিন ধরে একই বেল্টে একই মানুষের সাথে আমরা চলাফেরা করি। দেশটা আমাদের, দেশকে এগিয়ে নিতে হবে আমাদের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে কিছু এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি। এজেন্ডা হচ্ছে কিরকম, যে কিছু বিভেদ সৃষ্টি করা। আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু, যেমন কিছুক্ষণ আগে আমি একটা নিউ খুব এজেন্ডা দেখলাম, যেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গিয়ে ফেক। এটা আমি রিউমের চ্যাটারে আমি দেখলাম। তো এই ধরনের কিছু জিনিস, বিষয়গুলো এমন ভাবে প্রলম্বিত করা হয় যেখানে হচ্ছে গিয়ে আসলে সংখ্যালঘুরা যারা নির্যাতিত হচ্ছে বা যাদেরকে আমরা ট্রেস করবো, এই ট্রেস না করে বরঞ্চ এটাকে আরো আমরা ঘোরাটে করে ফেলছি, আরো এটা সাম্প্রদায়িক উস্কানির মধ্যে চলছে। আমরা একটা নৈরাজ্য সৃষ্টির দিকে চলে যাচ্ছি, এটা মোটেই আসলে কাম্য না। আমাদেরকে আসলে এই বিষয়গুলোকে আরো খুব প্রাজ্ঞতার সহিত এবং খুব বিচক্ষণতার সহিত এবং কেস টু কেস আমাদেরকে আগাতে হবে। কারণ আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি খুব সুন্দর করে ব্রিফ করেছেন যে যে সমস্ত জায়গাগুলো আক্রান্ত হয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে আমরা আইনের আওতায়, এবং যে কারা কারা দোষী সেটা আমরা ট্রেস করব। এই বিষয়গুলো আসলে আমাদের যে থাকতে হবে। শুধু যে ভয়েস তোলা যে আক্রান্ত হচ্ছে, অমুক হয়েছে, সমুক হয়েছে, এগুলো কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট সমাজে ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে একটা গোষ্ঠী বা একটা জাতির মধ্যে দীর্ঘদিনের যে একটা বন্ডিং, সেখানের মধ্যে একটা ভঙ্গুর সৃষ্টি করে। তা আমি মনে করি এই বিষয়গুলোকে আরো খুব টেকনিক্যালি আগাইতে হবে, কারণ আমরা অনেক সমস্যার জড়িত। বাংলাদেশ এখন সমস্যার শেষ নেই, এখানে অর্থনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, পররাষ্ট্র ভাবে অনেকটা ভোলাটাইল জায়গায় চলে আসে। আমরা যদি এখনো যে দাঙ্গা হাঙ্গামা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত থাকি, আমার মনে হয় না আমরা এই দেশটাকে যে কাঙ্ক্ষিত অর্জন, ছাত্রদের যে একটা বড় যে গৌরব, যে একটা ডালি ভরা যে অর্জন, সেটাকে আমরা উপহার দিতে পারবো না। আমার মনে হচ্ছে যে সবাইকে আসলে সবার জায়গা থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, হাতে হাত রেখে আগাইতে হবে, যে আমরা ছাত্রদের অর্জনকে যাতে এই ছোট ছোট ভুলগুলোর কারণে যাতে আমরা নস্বাত করতে পারি, সেদিকে কিন্তু আমাদের ধন্যবাদ প্রশান্ত দা আপনাকে। কারণ হচ্ছে যে আপনি সুন্দর করে বললেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে মিলে, সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই নতুন বাংলাদেশটাকে গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। আচ্ছা, আমি এই যে উনি বললেন যে আসলে এই সময় হঠাৎ করে যখন গভর্নমেন্ট ফল্ট করে তখন কিন্তু প্রশাসনিক ভাবে দুর্বল হয়ে যায় দেশ। সেই সময় পুলিশ এবং প্রশাসনের একটা দুর্বলতা জায়গা সৃষ্টি হয়। দুরানি ভাই, আপনি তো দীর্ঘ 45 বছর ধরে আপনি এই ক্রাইম রিপোর্টিংয়ের সাথে জড়িত। এই দীর্ঘ সময়ে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলো বিষয় আপনি দেখেছেন। একটু বলেন তো এই শূন্যতাটা বা এইটা কেন হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়, কেন হয়, এটা কারণটা কি? এই প্রসঙ্গে আমি কিছু বলতে চাই। জি বলেন। হ্যাঁ জি, মানে আসলে আমাদের দেখতে যে সোকল্ড সম্প্রদায় আমরা মানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মমতা ব্যানার্জি নিজে বলেছেন এগুলো যেখানে পশ্চিমবঙ্গের দেখি নাই এবারে যে সবকৃতি মসজিদের ইমামদেরকে দিয়েছি হিন্দুদের মন্দির করার জন্য তাদের বাড়িঘর পাহাড় মসজিদের ইমাম সাহেবরা তার সাথে ছিলেন বলেছিলেন আপনার কাছ থেকে আমরা যে কথাগুলো শুনলাম আসলে চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন। আমরা একটু আমাদের মানবতার কাছে আফরোজা তালুকদার যখন একটা গ্যাপ তৈরি হয় সেই সময় অনেক এইবার হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে মুসলমানরা এবং মসজিদের ইমামরা। আপনি তো হ্যাঁ, আপনার সাথে আমি ঐক্যমত পোষণ করছি, ভাইয়ের সাথে আমি ঐক্যমত পোষণ করছি। তো অ্যাকচুয়ালি আমাদের দেশে যতটা না মানে সংখ্যালঘু শব্দটা প্রয়োগ করতে চায় না, তারপরেও যেহেতু সবাই এই নামেই তাদের চেনে, যতটা না সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়েছে তার চেয়ে অনেক বেশি এটা রিউমার ছড়ানো হয়েছে ইচ্ছাকৃতভাবে। একটা মহল আমাদের দেশের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য, আমাদের সুনামকে নষ্ট করার জন্য, ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেছে। ঠিক আছে, তারপরে আমরা দেখেছি মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে ছাত্র আমি একটু বলি, যে কথা আমি বলতেছিলাম মাঝখানে চলে গেলাম, লাইনের ডিস্টার্বের কারণে আসলে কথা বলতে পারতেছিলাম না। ডিস্টার্ব করতেছে আসলে কেন জানি, সাধারণত এরকম হয় না। বিষয়টা হচ্ছে যে ব্রিটিশরা 200 বছর আমাদের শোষণ করেছে, ওরা রাষ্ট্রীয় যে কাঠামোটা তৈরি করেছে ওদের শোষণ করার জন্য, অর্থাৎ যে সরকার, ব্রিটিশ সরকার তাদের শোষণের সুবিধার জন্য যেভাবে কাঠামো দরকার সেভাবে বারবার স্বাধীন হচ্ছে, কিন্তু ওই রাষ্ট্রীয় কাঠামোতে কিন্তু আমরা বেরোচ্ছি না। অর্থাৎ সরকারের পক্ষে যেন শোষণ করা সহজ হয় সেইভাবেই কিন্তু সিস্টেমটা চলছে। এখন এই অবস্থা থেকে মুক্তির জন্য যে সরকারের প্রয়োজন, আমি সন্দিহান আসলে যে এই সরকারও সেটা করবে কিনা। সত্যি কথা যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই আন্দোলনের যে রেজাল্ট আমরা দেখতেছি, সেখানে আমরা দেখলাম যে ৭১-এ যদি জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হইতো দেশ কিন্তু স্বাধীন হতো না। ৭১, ঠিক আছে, তার কিন্তু ভেঙে ফেলা হয়। তো এগুলি আসলে অনেক বাড়াবাড়ি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এখন বিষয়টা হচ্ছে যে এই বিগত 15 বছর একজনের শাসনে থাকার কারণে শেষের দিকে এসে স্বাভাবিকভাবে যেটা হয় যে অনেক বেশি একনায়কতন্ত্রের দিকে চলে যায়। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা চাই যেমন ভাবে একটা সিস্টেম তৈরি হোক যাতে কেউ
আচ্ছা, ধন্যবাদ। আপনার কথা আমরা শুনলাম। আফরোজা তালুকদার, আপনি কি যেন বলতেছিলেন তখন, ওই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে মন্দির ভাঙার বিষয়ে এটা আমি মানে বাংলাদেশের এটা কতটা বেশি অ্যাকচুয়ালি হয়েছে আবার কতটা রিউমার, সেই বিষয়ে আমি বলছিলাম যে এটা যতটা না বেশি মানে বাস্তবায়ন হয়েছে তার চেয়ে অনেক বেশি রিউমার ইচ্ছাকৃতভাবে আমাদের দেশের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক মিডিয়াতে হয়েছে। তারপরে বাংলাদেশে এই যে আন্দোলন হচ্ছে এটা তো তার বহিঃপ্রকাশ যে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, সেই জন্যই আমরা আন্দোলন করছি। এটা তো তার ওই আন্তর্জাতিক মিডিয়ার যে ধারাভাষ্যকা ওইটারই একটা বহিঃপ্রকাশ হিসেবে এই আন্দোলনগুলো করা হচ্ছে শাহবাগে। একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, একটু বলি, একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনার থানা কোনটা, সে লোক বলছে আমার থানার নাম জানি না। তার মানে কি টোটালি বিষয়টা ভুয়া? যে আমি এখানে আন্দোলন করতে আসছে তাকে প্রশ্ন করা হয়েছে যে ঠিক আছে আপনি হিন্দু সংখ্যালঘু, ঠিক আছে, আপনার কোন থানায় বাড়ি আমাদেরকে বলেন, আমরা সেখানে খবর নেব। সে বলে আমার থানার নাম জানি না। তার মানে বিষয়টা কিন্তু ভুয়া। হ্যাঁ, বলেন। অনেকটাই সেরকম টোটালটা ওরকম না হলে কিছু কিছু লোক হয়তো শুনে এসছে ওই যে রাজার যে গল্প, সেই গল্পের মতো যে সবাই দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি। কিছু কিছু লোক হয়তো সত্যি হিন্দু আছে, তারা হয়তো জানেও না যে অ্যাকচুয়ালি কোথাও কিছু ভেঙেছে কিনা, কোথাও কিছু কাউকে নির্যাতন করা হয়েছে কিনা, কাউকে বিদেশে পাঠিয়ে দিয়ে ইন্ডিয়া পাঠানোর কোনো পরিকল্পনায় বা সে নির্যাতনের দায়ে চলে গেছে কিনা, এরকম হয়তো কিছুই ঘটেনি। সে শুনেছে, সেই জন্য সে ভাবছে যে আমারও সবাই যেহেতু আন্দোলন করলেই কিছু পাওয়া যায়, তাহলে আমরাও আন্দোলন করি, আমরাও কি বলবো। আজকে আমি মন্ত্রণালয়ে ছিলাম, দেখলাম যে বেশ কয়েকজন এই সংখ্যালঘুদের লোকজন এসে স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা তার সাথে বৈঠকে করছেন যে আমরা আমাদের এই দাবি সেই দাবি মানা হোক, বা তাদের সাথে যেভাবেই হোক মিটিং হয়েছে। তো এইটা আমার যতটা মনে হয়েছে, কারণ বাস্তবায়ন অল্প কিছু হতে পারে। যেমন আপনি ধরেন, আমরা দেখেছি ছাত্ররা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়িও করেছে। আমরা দেখেছি জাতীয় সম্পদ সংসদ ভবন ভেঙে ফেলতে, আমরা দেখেছি যে আমাদের যে গণভবন সেটা ভেঙে ফেলতে। সবচেয়ে বড় হৃদয় বিদারক যে ঘটনা আমরা দেখেছি 32 নম্বরে যে বাড়ি, সেটা কিন্তু আমাদের মানে আমাদের যে যতদিন ধরে 71 থেকে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে তারা কিন্তু কেউ 32 নম্বর বাড়ির দিকে হাত দেয়নি। তারা কিন্তু বিরোধী দলে ছিলেন, যেমন বিএনপি বিরোধী দলে ছিলেন 2 বার, এরশাদ ছিলেন, আমরা আরো জানি অনেকগুলো সরকারই এসছে আবার গেছে, তারা কিন্তু কেউ কখনোই 32 নম্বরের বাড়ির দিকে হাত দেয়নি। কারণ ওখানে এর সাথে একটা সফট কর্নার আমাদের সাথে জড়িত আছে। আমাদের বঙ্গবন্ধুকে আমরা মনে করি যে ওনার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। উনি স্বাধীনতার ওনার জন্যই সবাই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তো ওনার প্রতি একটা সফট কর্নার ছিল, সেই বাড়িটা কিন্তু আমরা ভেঙে ফেলতে দেখেছি। তো অনেক কিছুই আছে যেগুলা হচ্ছে, কিন্তু সেগুলো আমরা কিন্তু প্রত্যাশিত ছিল না, অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত আমাদের অনেক ঘটনা ঘটেছে। তো সেই আমরা যে আন্দোলনে ছিলাম, যে আমাদের শাহবাগের যে আন্দোলনটা, ওটা আমি মনে করি যে প্রতিষ্ঠিত করার জন্য ওই যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু সেই আন্দোলনটাকে সারা বিশ্বের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য যে না, বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে এবং সেই জন্যই আন্দোলন হচ্ছে। না হলে তো এতগুলা জনগণ এসে একটা শাহবাগের মতো জায়গায় আন্দোলন করতে পারতো না। তো আমি মনে করি এটা একটা সম্পূর্ণ পরিকল্পিত এবং ইচ্ছাকৃত ভাবেই দেশের মান ক্ষুণ্ণ করার জন্য, বা এই যে সরকার, এই সরকারকে ছোট করার জন্যই এই আন্দোলনগুলো করছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রশান্ত দা, আপনার তো হিন্দু মানুষ, আপনি একটু বলেন তো বিষয়টা আসলে অথেন্টিক কিনা। এই যে শাহবাগে একটা বিশাল গণজমায়েত করা হলো হিন্দুদের পক্ষ থেকে, যে বিভিন্ন এলাকা মূর্তি ভাঙা হচ্ছে, প্রতিমা ভাঙা হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছে, বাড়ি ঘরে হামলা হয়েছে, আসলে কতটা এটা সত্যি, মানে কতটা হতে পারে? আচ্ছা, আমি আপনাকে খুব সবিনয় কিছু বলি। দেখেন, মানে সরকার যে ট্রানজিশন পিরিয়ড, মানে যেদিন সরকার গদিচ্যুত হয়েছে, তারপরে আমরা দেখতে পেয়েছি সারা দেশে এক ধরনের দুষ্কৃতকারীরা, আমাদের ছাত্ররা না, সাধারণ ছাত্ররা, আমি আবার বলছি, অনেকে এটাকে ন্যারেটিভলি প্রকাশ করে যে এখানে এটাকে ক্রেডিট নেওয়ার জন্য, এখানে এই যে আন্দোলনের ভিতরে যারা নস্যাৎ করার জন্য সবসময় উৎপেতে থাকে, আমি বারবার বলছি কথাটা, যারা সাধারণ ছাত্র না, কিন্তু এই আন্দোলনটাকে, ফসলটাকে ভাগ করার জন্য
আমরা দেখেছি আমি আমি যে আমি একটু আপনাকে একটা একটু কথা বলবো, সুনির্দিষ্ট একটু যদি সময় দেন, একটু একটা কথা জি, বলি। বলেন বলেন বলেন। আজকে কিন্তু ছাত্ররা আজকে একটা বক্তৃতা দিয়েছে যে আপনারা দেখেছেন বঙ্গভবন কিভাবে ভাঙা হয়েছে, আপনারা দেখেছেন সংসদ ভবন কিভাবে ভাঙা হচ্ছে। তার মানে যদি ছাত্ররা এটা না ভেঙে থাকতো, ছাত্ররা যদি সংসদ ভবন না ভেঙে থাকতো, তারা এই ঘোষণাটা দিত না যে আপনারা দেখেছেন। মানে যারা উপদেষ্টা আছে, উপদেষ্টা সরকার, তাদেরকে কিন্তু তারা এই থ্রেট দিয়েছে যে আমরা কিন্তু এই কাজ করেছি, আপনারা ঠিক করে কাজ করেন, না হলে কিন্তু এই সংসদ ভবন থাকবে না। মানে সংসদ ভবনের মতো আপনাদেরও অবস্থা হবে, গণভবনের মতো আপনাদের অবস্থা হবে। তাহলে যে ছাত্ররা এই কাজটা করেনি সেটা কিন্তু আমরা বলতে পারি না। আজকে কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে যে তারাই এই কাজটা করেছে। সরি টু সে, আপনাদের মতের সাথে মতো আমি হয়তো ঐক্যমত না, কিন্তু আমি মনে করি সব ছাত্র এক না, সব ছাত্র এই কাজটা করেনি, ছাত্রদের মধ্যে হয়তো পক্ষ আছে। আমরা যদি এই শব্দটাকে এইভাবে বলি যে ছাত্রদের একাংশ, ঠিক আছে, তাহলে মনে হয় বেস্ট হয়। আপনি যেমন বলতে চাচ্ছিলেন, বলতে গিয়ে আবার ফিরে গেলেন যে না, ছাত্র না, দুষ্কৃতিকারীরা। যদি দুষ্কৃতিকারীরাই করে থাকতো তাহলে আজকে কিন্তু উনি এই ঘোষণা দিত না। থেকে শুনি, প্রশান্ত দা বলুক, আমরা একটু শুনি বিষয়টা। হ্যাঁ প্রশান্ত দা হ্যাঁ, প্লিজ। প্লিজ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই আসলে মতামত দেওয়ার অধিকার রাখেন, কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আমি বলি, যেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমারও অনেক আত্মীয় স্বজন আছে, সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, আমি সবার থেকে আমি ডাটাগুলো নেওয়ার চেষ্টা করেছি, এবং পার্সোনালি আমি যেহেতু শিক্ষকতা করি, সাংবাদিকতা, সংবাদ বিষয়ে আমার এক ধরনের আমি সাংবাদিকতায় পড়াশোনা পড়াই, শিক্ষক আমি, এবং সাংবাদিকতার সাথে মোটামুটি ভাবে যুক্ত আছি, বিভিন্ন সময় লেখালেখি করি। যাই হোক, সেটা আলাদা বিষয়। আমি যে কথাটা বলছিলেন, যে সেটা হচ্ছে গিয়ে, আমাদের যে আন্দোলনটা হলো, সরকার যেদিন ট্রানজিশনাল পিরিয়ড থেকে চলে গেল, আমরা দেখেছি একটা ভ্যাকুয়াম একটা অবস্থায় ছিল পুরো দেশ। এটা কিন্তু আপনার অস্বীকার করার কথা নেই। সারা দেশে 90% সারা দেশে 90% থানা আপনার অগ্নিসংযোগ হয়েছে। বাংলা সাহিত্যে একটা কথা আছে, নগর পুরিলে দেবালয়কে এড়ায়। আপনার থানায় আগুন লেগেছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা তখন মানে বাড়িঘর সেফ ছিল? ডেফিনেটলি কিছু তো করেছে, এমন না যে একদমই পড়েনি। আপনাকে এটা যেহেতু আমাদের যেখানে আমাদের প্রধান উপদেষ্টা যেখানে সরাসরি বলছে যে সংখ্যালঘুর উপর আক্রমণ হয়েছে, ফাইন, প্রত্যেকটা উপদেষ্টা বলেছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল স্বীকার করেছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিবারই এই জিনিসগুলোকে একটা রাজনৈতিক রং ব্যবহার করা হয়। আমি সবার প্রতি সবিনয়ে অনুরোধ করবো যে দয়া করে এই জিনিসটাকে রাজনৈতিক রং দিবেন না, কারণ আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি পরিমাণ হিন্দুরা নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং 15 বছর আমরা দেখেছি হিন্দুদের সম্পত্তির লুট, যেভাবে পুনর্বাসন এবং যেভাবে একেবারে কাহিনী রাজত্ব শাসন করেছে। এবং আমি সংখ্যালঘুরা যে নির্যাতন হয়েছে সেটা 2024-এর এটা নতুন ঘটনা না। আমি প্রথমেই বলেছি, এটা 1947 সাল থেকে এখানে এই এরেনাতে একটা উর্বর একটা চাষ, কমিউনাল একটা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করেছে। যে আমাদের যে ভ্রাতৃত্ব সম্পর্ক, হিন্দু মুসলিম যে ভাই ভাই, যে নজরুলের সে বজ্রকণ্ঠী যে কবিতা, যে আমরা আসলে মানবতার, কারণ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে দেখেন সাউথ এশিয়াতে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, বা আমরা যেভাবে সম্মান অর্জন করতে পারছি মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপ আমেরিকায়, সে অর্জনটাকে ম্লান করা দেওয়ার জন্য এখনো অপশক্তিরা আমাদের কিন্তু উৎপত্তি রয়েছে। আমাদেরকে খারাপকে খারাপ বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে। সংখ্যালঘু নির্যাতন হয়েছে, আমি আবারও বলছি, এই জায়গাটাকে আপনি ফেস করেন, এটাকে নিয়ে রাজনীতি করবেন না। আপনি এটাকে যখন দলাদলি করবেন, এটা হয়েছে সেটা হয়েছে, এখানে গুজব, ওইখানে ওইখানে সুমুক, গুজব তো থাকবে, আপনি ওই গুজবগুলোকে বন্ধ করুন না, আপনি ট্রেস করুন। দেশটা তো আসলে সবার, আমরা সবাই একসাথে এগিয়ে যাই। আমরা যদি এগিয়ে যেতে পারি, হাতে হাত রেখে, সোনার বাংলাদেশ আমরা আসলে করতে পারবো। আমরা আজকে আমি সবসময় বলে রাখি যে দাদা প্রশান্ত দা, আমি একটু বলতে চাই যে আসলে সংখ্যালঘু শব্দটা আমি মনে করি যে আমরা কেউ সংখ্যালঘু বলতে কিছু নাই এখানে। আমরা সবাই, এখানে আমাদের প্রথম পরিচয় যে আমরা মানুষ, বাঙালি। সেটা আমি আপনাকে, সেটা স্বাভাবিক।
আপনি যথার্থই বলেছেন। তাই বলে এটাকে আমরা সংখ্যাগরিষ্ঠ এইভাবে ডিভাইডেশন করা, এটা আসলে আমি মনে করি ব্যাখ্যাটা ঠিক না। আমাদেরকে সকলে আমরা এক জাত মানুষ, সেটাই ঠিক আছে। সেটাই ব্যক্তিগত যার ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য, নানান কিছুর মধ্যে কিন্তু আমাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে। এখন যে প্রশ্নটা আসছে যে সংখ্যালঘু, আমাদের দেশের যে মিডিয়া আমরা যদি তাকাই সেখানে দেখি একরকম, ভারতের মিডিয়ায় দেখলে দেখা যায় একরকম, ভারতের মিডিয়া দেখলে মনে হয় যে প্রশান্তদা যেভাবে বলেছেন যে আসলে অতীতে এই কাজটি আওয়ামী লীগ করেছে, এবং এই জিনিসটা আপনারা খোঁজ নেন যে এইখানে বর্তমানে যে হিন্দু ভাইদের উপরে যে আক্রমণ হয়েছে এটা আওয়ামী লীগের একটা নীল নকশা। কারণ তারা দীর্ঘদিন দেশ শাসন করেছে, তারা এমনভাবে দেশ শাসন করেছে, তারা মনে করেছিল জীবনে এই দেশ থেকে তারা বিতাড়িত হবেন না, এবং ওই যে আজকে ধরে রাখছে ক্ষমতা, এখন ক্ষমতা থেকে সরে যাওয়ার যে জ্বালা সেটা তো তারা সহ্য করতে পারবে, যার কারণে আজকে হিন্দু ভাইয়ের উপরে অতীতে ওরা আক্রমণ করেছে, এবারও তাই তারা করেছে, এবং এটাকে নাম দেওয়া হয়েছে আপনার বাংলাদেশের মানুষ এটা সহ্য কোনো ভালো মানুষ, কোনো ভালো মানুষ এই কাজটি করতে সন্ত্রাসী যে ছড়া, যারা বাংলাদেশের প্রথম ধান দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিল বাসের মধ্যে সামনে, কাজেই আমাদেরকে বুঝতে হবে যে মমতা ব্যানার্জির কথাই আমি বলতে চাই। আবার উনি বলছেন খবরদার বিভ্রান্তি, আমি হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, মমতা ব্যানার্জি বলছেন আপনারা করবেন না, বাংলাদেশ দিয়ে বলবেন কি করছে বিজয়ের সামনে যে আমরা দুজনের কাছে এসে যাচ্ছি, আপনাদের বাড়ি করে হামলা, আমাদেরকে বলা হচ্ছে ওরা পালন সবাই করছে মন্দিরে হামলা করেছিল ওই সময় আওয়ামী কর্মীরা ধরা পড়েছিল, যাদের নাম দাম পত্রিকায় প্রকাশ হয়েছিল, ধরেন তাদেরকে এবং তাদেরই তাদের আমরা এই দেশে না যদি শুধু আমাদের আগে বুঝতে হবে দীর্ঘ সংগ্রামের ফলে যে অর্জনটা আমরা পেয়েছি 1856 সালে যখন বাংলাদেশের মানে আবার সবাই বাঁচে রেখেছিল, এবার আবার তাই 2024 সালে আমরা দেখেছি, আমি তো নিজেও গেছি, আমার বয়স এখন 74, আমি আমার ছেলে, আমার নাতি, আমার নাতনি, আমার মেয়ে খুব কথা দেবে সারা দিতে পারি না। যখন আমার এই ছাত্র ভাইয়েরা যখন গুলি খেয়ে মারা যায়, জীবন দেয় আর স্বৈরাচারী তাদেরকে তখন আমার চোখের দাবি আমি রাখতে পারি না, আমি ওই গ্রোজের থেকে বাঁচা এইভাবে অনেক। আচ্ছা, ধন্যবাদ দুরানি ভাই। আপনার সাথে আমি আরেকটা ব্যাপার একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনার তো জাতীয় প্রেস ক্লাবের একজন স্থায়ী মেম্বার, দুরানি ভাই, আপনি তো জাতীয় প্রেস ক্লাবের একজন স্থায়ী মেম্বার, যে প্রেস ক্লাবের 50 জন সাংবাদিককে আপনার কালো তালিকাভুক্ত করা হয়েছে, এই বিষয়টা সম্পর্কে একটু যদি ক্লিয়ার করেন, অনেকেই গণমাধ্যমে জানতে চায় বিষয়টা আসলে
কি ছিল, দালাল হিসেবে তাদেরকে কেন করা হলো? আচ্ছা, আমি ছাত্র আন্দোলনের কিন্তু গত কয়েকদিন আগে আমাদের এখানে প্রেস ক্লাবে এসেছে। আচ্ছা, এটা কি দুরানি ভাইকে কারীদের পক্ষ থেকে একটা জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ প্রশ্নটা কি দুরানি ভাইকে করেছেন না আমাকে করেছেন? না না, দুরানি ভাইকে বলছি। লাইন কেটে গিয়েছিল, বুঝতে পারিনি। সেখানে বলেছেন যে বলেছেন এই এখনো মানে সাংবাদিক বা বুদ্ধিজীবী এদেরকে আপনারা প্রেস ক্লাব থেকে বহিষ্কার করেন, কারণ এদের কারণে এদেশে অনেকে রক্ত ঝরেছে। এরা সরকারকে অনেক রক্ত ঝরিয়েছে ওদের কারণে। হ্যাঁ, কাজ করেছে, অনেক রক্ত ঝরিয়েছে। এরা টক শুতে যখন কথা বলতো তখন নিজেকে বিনয় মনে করতো, এবং তারা মনে হইতেছে তারাই এক একটা দেশের, তারাই দেশের বিজেপি, তারাই আচ্ছা, তাহলে আমরা ধরে নিতে পারি যে সমন্বয়কদের পক্ষ থেকে এই তালিকাটা জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের হাতে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এটা ক্লিয়ার হলাম যে আসলে বিষয়টা কি ছিল। আচ্ছা, সবাই আমাদের প্রেস ক্লাবের মেম্বার না, সবাই সাংবাদিক না। এই 11 জনের মধ্যে কিন্তু সবাই আমাদের মেম্বার না এবং সবাই সাংবাদিক না। এর মধ্যে হয়তো বা আছে ঠিক আছে, ধন্যবাদ দুরানি ভাই। আপনার বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসতে চাই এই শামসুল হুদা ভাইয়ের কাছে। হুদা ভাই অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু উনি আমাদের লাইনচ্যুত হয়েছেন, আমরা তাকে কানেক্ট করতে পারছি না। আমরা ঠিক আছে, হুদা ভাই যেহেতু নাই, আমি একটু মানবতার কণ্ঠের সম্পাদক, আমরা একটু আফরোজা আপনার কাছে, যে আফরোজা তালুকদার, আপনি কি জন্য বলতে চাচ্ছিলেন? আপনি আপনার বিষয়টা একটু বলেন তো, আপনি কি বলতে চাচ্ছিলেন একটু আগে? ভাইয়া যে বললেন, ওই যে ওনার নাম হচ্ছে প্রশান্ত দা না, প্রশান্ত দা বলছিলেন যে ওনার বিষয়ে বলছিলেন, ওনাদের মন্দির কিছু ভাঙা গেছে বা কিছু কিছু সংখ্যালঘুদের উপর হয়তো বা নির্যাতন হয়েছে। আমি এই বিষয়টা কিন্তু প্রথমে যখন কথা বলছিলাম তখন ক্লিয়ার করে গেলাম যে যেহেতু আমাদের জাতীয় সংসদকে ভাঙা হয়েছে, যেহেতু আমাদের কি বলে আমাদের যে গণভবন সেটা ভাঙা হয়েছে, আমাদের 32 নম্বর বাড়ি ভাঙা হচ্ছে, তো সেই সূত্রে হয়তো যারা আওয়ামী লীগ করতো বা যারা আওয়ামী পন্থী ছিল তাদের বাড়িঘর, তাদের মধ্যেও তো সংখ্যালঘু কেউ কেউ আছে, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, এইরকম কিছু নিউজ আমরা পেয়েছি। আমরা কিন্তু সারা দেশে খবর লাগিয়েছি যে এটা অ্যাকচুয়ালি কি অবস্থা, কতজন সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়েছে। তো আওয়ামী পন্থী যে সংখ্যালঘু আছে, সংখ্যালঘু মানে হচ্ছে যে আমাদের ভাইদের কথা বলছি, তারা কিছু বাড়ি, কিছু মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আর যেইভাবে বলা হচ্ছে গড়াও ভাবে মনে হয় সেইভাবে অ্যাকচুয়ালি ভাঙা হচ্ছে, এটা আমার মনে হচ্ছে না। এটা প্রত্যেকবার গভর্নমেন্ট আসার সময় যখন আপনার প্রশাসনিক একটা দুর্বলতা হয়, সেই সময় প্রত্যেকবারই এটা হয়ে থাকে। এটা 47 থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন কারণ হচ্ছে। তবে আরেকটা বিষয় যেটা বললেন সেটা হচ্ছে এরকম সংখ্যালঘুদের বেশি কিন্তু নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ দ্বারা, তারা দখল করেছে তাদের বাড়িঘর। না, এই শব্দটা আমি আপনার সাথে আমরা মনে হয় কোথাও থেকে কিছু শব্দ
আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। আমাকে কি আমি বলতেছি বিষয়টা প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে যখন যে ক্ষমতা শুনতে পাচ্ছি। আপনার সর্বশেষ সময় হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনার আচ্ছা, আমি আজকে যে বিষয়টা নিয়ে একটু বলি। দেখুন যে আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার একটু ইকো হচ্ছে, আপনারা কি একদম অফ করে রাখেন, সাউন্ড অফ করে রাখেন। আপনারা সাউন্ড অফ করে রাখেন। কথাগুলো ইকো হচ্ছে। মাইক্রোফোন অফ করে রাখেন। কথাগুলো ইকো হচ্ছে। আলিয়াসব ভাই, মাইক্রোফোনটা অফ করে রাখেন। কথাগুলো ইকো হচ্ছে। মাইক্রোফোনটা অফ করে রাখেন। আমরা কথা বলার সময় মাইক্রোফোনটা অফ করে রাখলে কথাগুলো সুন্দর। এখন সুন্দর হচ্ছে। আসলে কথা বলে আমি শুনতে পাচ্ছি কথা পাই না আমরা। ঠিক আছে, আমি যে কথা বলছিলাম, দেখুন আমাদের ছাত্ররা এত বড় একটা অর্জন করেছে এবং এত বৃহৎ একটা অর্জন করেছে, এবং এই যে অর্জনটা, এটা নিয়ে কিন্তু আপনার পিএইচডি থিসিস হতে পারে, এটা নিয়ে এমফিল থিসিস হতে পারে, এটা কিন্তু মাস্টার্স থিসিস হতে পারে। একটা বড় একটা জাগরণ, একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে। সেটার পক্ষে বিপক্ষে অনেক মত থাকবে বা অনেক কিছু থাকবে, সেটা বিষয় না। আমার কথা হচ্ছে কি, এই অর্জনটাকে আমরা কতটুকু এটাকে মানে এত দিনের যে অর্জন, এটাকে আমরা কতটুকু ফসল তুলতে পারি, ঘরে তুলতে পারি বা ঘরে নিয়ে যেতে পারি এই অর্জনটা, সেটা আসলে এখন দেখার বিষয়। আসলে ডিবেট তো শুরু হয়েছে, সরকার বসতে না বসতে আমরা দেখেছি এটার পক্ষে বিপক্ষে অনেক অনেক বিতর্ক আমরা নিজেরাই সৃষ্টি করছি। দেশ অলরেডি অনেক একটা খুব দোদুল্যমান অবস্থায় আছে। আমি প্রথমে শুরুতে বললাম, আমাদের দীর্ঘদিন ধরে আমরা রেভিনিউ গুলো লুপস হচ্ছে, আমাদের টোল প্লাজা গুলো আমাদের বন্ধ, আমাদের ন্যাচুরাল বন্ধ, যেগুলো আমাদের সোর্স অফ ইনকাম সরকারের, সেগুলো বন্ধ। দীর্ঘদিন ধরে দুঃশাসনের ফলে আমরা দেখেছি আমাদের ব্যাংকগুলোর অবস্থা, আর্থিক খাতের অবস্থা খুবই দুর্বিষহ, এবং পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে একটা ন্যারেটিভ আমরা সৃষ্টি করেছি, যেটা হচ্ছে এক ধরনের সাম্প্রদায়িক একটা উস্কানি আমরা দেখতে পাচ্ছি। যদিও এটা মোটেই কাম্য না, কারণ এখানে একটা আস্ফালন থাকবে, অনেকে বড় হতে চাইবে, অনেকে খোঁচা লাগবে। তো এই যে বিভাজন আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এটাতে কিন্তু একটা গোষ্ঠীর কিন্তু লাভ হবে। কার কোন গোষ্ঠীর লাভ হবে? যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো,
তারা কিন্তু ভোট ব্যাংকটা কিন্তু সুসংহত করতে পারবে এই ধরনের সুশুরিমূলক কথাগুলো দিয়ে। কিন্তু যারা ন্যারেটিভ রাজনীতি করে, যারা জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, যারা ন্যারেটিভ রাজনীতি করেন, তাদের জন্য আসলে কিন্তু এক ধরনের আনসাবস্টিকেটেড বিষয় হয়ে যাবে। কারণ মাঠে কিন্তু আওয়ামী লীগ নেই, মাঠে এখন খেলা হচ্ছে বিএনপি, মাঠে এখন খেলা হচ্ছে জাতীয় পার্টি, মাঠে এখন খেলা হচ্ছে অন্যান্য সমাজতান্ত্রিক দল, মাঠে এখন খেলা হচ্ছে ধর্মভিত্তিক যে দলগুলো। এখন এই যে ন্যারেটিভ আমরা সমাজের মধ্যে, আমি আপনার কথা শুনেছি এবং বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন, এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে তো আমি আর আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি একটু শামসুল হক দুরানি ভাইয়ের কাছে যেতে চাই। আপনার সময় মাত্র 5 মিনিট, আপনি সর্বশেষ এই বিষয়ে ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে এখন যে বাংলাদেশে এই বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ যারা শপথ নিয়েছেন, তারা যে কাজগুলো করছে এই কাজে আমরা খুশি। কেননা একজন মন্ত্রী বলেছেন, একজন উপদেষ্টা বলেছেন, আগে আমরা ইলিশ মাছ খাবো, আগে আমরা ইলিশ মাছ খাবো, তারপরে রপ্তানি করব। অর্থাৎ আগে দেশের মানুষ। কিন্তু এরপরে কি হলো, কিন্তু এর আগে আমরা কি দেখেছি, আমাদের ইলিশ মাছ কলকাতায় দেখে এইভাবে ঝুলা বেছে যে 500 টাকা 500 টাকা, কিন্তু আমরা বাংলাদেশে এটা 500 টাকা কিনতে পারি নাই। রেল আগামী দিনে চালু হচ্ছে, চালু হচ্ছে, সবকিছু চালু হচ্ছে। সেক্রেটারি সরকার বলেছিল এগুলো চালু করতে অনেক সময় লাগে। সবাইকে মুট করতে হবে, মুট না করলে আমি বলতে চাই, আমাদের বলতে চাই যে প্রত্যেকটা দেশে যখন আন্দোলন হয়, যে কোনো আন্দোলন হয়, দেশ কিন্তু অনেক বেশি জনগণ আন্দোলন করে। এখন হয়েছে কি, আমাদের দেশে আন্দোলনটা সবার বক্তব্য শুনেছি এবং আমাদের শ্রোতা দর্শকরা শুনেছে আপনাদের কথাগুলো। আমরা খুব সময় সংক্ষিপ্ত, আমরা সময় দিতে পারছি না, আমরা শেষ করতে চাচ্ছি। তো ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের প্রকৃত যশা সাংবাদিক রিপোর্টার এবং আমাদের নরস পত্রিকার সবাইকে